আমার আজকের দার্জিলিং ব্লগে রয়েছে পায়ে হেঁটে খুঁজে পাওয়া কিছু অচেনা গল্প। নাইটিঙ্গেল পার্কে কাঞ্চনজঙ্ঘার নিঃশব্দ দর্শন থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের শেষ স্মৃতিবহুল বাড়ি এবং দার্জিলিংয়ের সবথেকে পুরনো মনাস্ট্রি, সব মিলিয়ে দার্জিলিংকে এই ব্লগে আমরা দেখব পোস্টকার্ডের বাইরে। তাহলে চলুন শুরু করা যাক। গুড মর্নিং ট্রাভেল ফ্রিক্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে 10 জানুয়ারি 2026। অলরেডি প্রচুর ঠান্ডা পড়ে গেছে। আমরা এই ঠান্ডায় আরও কাবু হতে 2 নাইটসের জন্য যাচ্ছি দার্জিলিং। এটা আমার 4th টাইম দার্জিলিং ভিজিট। অলরেডি আমার দার্জিলিংয়ের মেজর সাইট সিইং পয়েন্টগুলো দেখা হয়ে গেছে, বাট আমার বরের এখনও সেভাবে দার্জিলিং ঘোরা হয়নি। ওকে ঘোরাতে আমি এবার দার্জিলিং রিভিজিট করছি। এখন বাজে সকাল 8:15। আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার শেয়ার ক্যাবে উঠে বসেছি। পার হেড নিচ্ছে 250 টাকা করে। গাড়ি ফুল হলে তারপর আমরা রওনা দেবো। এগারোটা বাজে গাড়ি আমাদেরকে দার্জিলিং স্টেশনের সামনে ড্রপ করলো। এখান থেকে আমরা হেঁটেই হোটেলে চলে যাব, বাট তার আগে স্টেশন থেকে আজকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, পুরো ঝকঝকে ক্লিয়ার। তো সেই ভিউটা আগে দেখে নিন। কি অসাধারণ ভিউ, পুরো ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা। তো আমরা এখন হেঁটে হেঁটে আমাদের হোটেলে যাচ্ছি। তার আগে আমরা কেভেন্টার্স বা গ্লেনারিস কোনো একটাতে ঢুকে ব্রেকফাস্টটা করে নেব। আমরা কেভেন্টার্সে ঢুকলাম ব্রেকফাস্ট করতে। মারাত্মক ভিড়, কোনো রকমের জায়গা পেয়েছি। অর্ডার করলাম হলো আমার ফেভারিট হট চকলেট আর চিকেন হট প্ল্যাটার, যেখানে থাকবে সসেজ, সালামি, মিটলোফ আর এগ ফ্রাইড। কেভেন্টার্সের কোয়ালিটি তো আছে, স্টাফ কোয়ালিটি একটু কম, খাবার কোয়ালিটি এখনও সমানই আছে। আর আমি কেভেন্টার্সে বারবার আসি এখানকার সসেজ খাওয়ার জন্য। চিকেন সসেজগুলো অসাধারণ হয়। 12:10 বাজে আমাদের ব্রেকফাস্ট ডান। এখন আমরা মল রোড ধরে হেঁটে হেঁটে এগোচ্ছি আমাদের হোটেলের দিকে। মল থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স, 2-3 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায়। এটা দার্জিলিংয়ে আমার আরেকটা ফেভারিট জায়গা, দ্য স্টুডিও। কি অসাধারণ কালেকশন। এই স্টুডিওটা 1927 সালে তৈরি করা হয়েছিল। পুরনো দার্জিলিংয়ের প্রচুর ফটো আপনি এখানে দেখতে পাবেন। আমার এবারের দার্জিলিং ব্লগটা একটু অন্য ধরনের হবে। আমি ইন জেনারেল ইনফরমেটিভ ব্লগ বানাই, বাট এবার যেহেতু আমার দার্জিলিং রিভিজিট, আমি আমার প্রিয় জায়গাগুলো আমার হাজব্যান্ডকে ঘুরিয়ে দেখাবো। এজন্য আমি জায়গার ব্যাপারে সেরকম ইনফরমেশান এইবারের ব্লগে দিচ্ছি না। আপনাদের যদি সেটা দেখার দরকার পড়ে, আমি পাস্ট ব্লগের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। মল রোডের বাঁ দিক দিয়ে যে রাস্তাটা গেছে চৌরাস্তা হকার্স মার্কেট, সেটা ধরে এগোতে থাকতে হবে আমাদের হোটেলের পৌঁছানোর জন্য। এখানে একটা সুলভ শৌচালয়ও আছে। তো মল রোড ঘুরতে ঘুরতে যদি কারো হিসু বা হাগু পেয়ে যায়, আপনারা এখানে এসে পেট পরিষ্কার করতে পারেন। হোটেলে ঢোকার আগে আমরা যাচ্ছি সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। এটা হলো ভানু ভবনের জাস্ট অপোজিটেই, বাট মেনটেন্যান্সের জন্য আপাতত চার্চ বন্ধ। তো আমি বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম, খুব সম্ভবত 2021 কি 20 নাগাদ, তখনও আমি এই চার্চটা বন্ধ পেয়েছিলাম। আজকেও বন্ধ, ব্যাড লাক। তো প্রত্যেকবারই আমাকে বাইরে থেকেই ঘুরে যেতে হচ্ছে। এই ভানু ভবনের পাশ দিয়ে যে এই রাস্তাটা, একদম সামনে দেখুন একটা রাস্তা ওপরে উঠে গেছে। এই রাস্তাটা দিয়েই হলো আমাদেরকে আমাদের হোটেলে পৌঁছাতে হবে। এই হলো আমাদের বুকড হোটেল, হোটেল অরসিনো স্পা রিসর্ট। এই হোটেলটা আমরা গোয়াই ভিভো অ্যাপের থ্রু বুক করেছি। 2 নাইটসের টোটাল প্রাইস পড়েছে 4,972 টাকা। এই হলো রিসেপশন, খুব সুন্দর। চিত্রক ওখানে ফর্মালিটিস ফিল আপ করছে। এখানে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে। এটা পরে যদি আমি খেতে আসি তখন দেখাবো, খুব সুন্দর। এখানে সিটিং এরিয়া রয়েছে।
আমাদের রুমটা 3rd ফ্লোরে, মানে লিফট থেকে বেরিয়েই একদম রোদ ঝলমল করছে। এটা সিটিং এরিয়া, কি সুন্দর করে সাজানো। এখান থেকে চার্চটা দেখা যাচ্ছে, আমার দুবারের চেষ্টাতে ঢুকতে না পারা চার্চ। এই হলো আমাদের রুম নাম্বার 301। ঢুকেই ব্যাগ রাখার জায়গা, তার পাশে কাবার্ড, এদিকে বাথরুম। লাইটগুলো ছিল, বাহ, খুব সুন্দর। ঢুকেই কাবার্ডের পাশে এখানে চা কফির সরঞ্জাম রয়েছে, আর তার জাস্ট উল্টো দিকেই বড় একটা আয়না। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এখানে রুম হিটার রয়েছে। আমাদের এখানে 4 ধরনের টি স্যাশে দেওয়া হয়েছে। একটা হলো আর্ল গ্রে টি, পিওর গ্রিন টি, 3rd হলো দার্জিলিং টি, লাস্টলি ইংলিশ ব্রেকফাস্ট টি। এখানে আমাদের ড্রিঙ্কস এবং খাবারের মেনু কার্ডও দেওয়া আছে। লাস্টলি বাথরুমটা দেখিয়ে দিই, সি থ্রু বাথরুম, আর সব থেকে সুন্দর, ওয়াও। যদিও এই রুম থেকে ফুল কাঞ্চনজঙ্ঘার ভিউ নেই, বাট রুমের জানলা থেকে এক ফালি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা রুমে ঢোকার পর ফ্রেশ হয়ে একটু রেস্ট করে নিলাম। এখন বাজে দুপুর 2টো, আর আমরা বেরোচ্ছি লোকাল সাইট সিইংয়ে। আজকে আমরা আশেপাশে হেঁটে যেটুকু কভার করা যায় সেটাই দেখব। ফার্স্ট টার্গেট হলো নাইটিঙ্গেল পার্ক, 2nd আমরা যাবো ভুটিয়া মনাস্ট্রি, 3rd যদি ইচ্ছে হয় আর শরীর পারমিট করে তাহলে মহাকাল টেম্পল। 3rd ফ্লোর থেকে ভিউ কি সুন্দর লাগছে। আমরা প্রথমে যাচ্ছি হলো স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক। আমাদের রিসর্ট থেকে বেরিয়ে নিচের দিকে যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে সেটা ধরে, মানে মে ফেয়ারের যে রাস্তাটা সেটা ধরে সোজা এগোলে 10 মিনিটস ওয়াক করলেই আপনি এই পার্কে পৌঁছাতে পারবেন। এখানে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে, আমাদেরকে ধরতে হবে ডান দিকের ওপরের রাস্তাটা। এই পার্কের টাইমিং হলো সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এন্ট্রি পয়েন্টেই এই পার্কের পুরো হিস্ট্রিটা এখানে লেখা আছে। মেইন ব্যাপার হলো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার এরকম ভিউ পাওয়া যায়। চিত্রক টিকিট কাটতে গেছে। এখানে এন্ট্রি ফি হলো 25 টাকা পার পারসন, অনলাইনেও দেওয়ার ব্যবস্থা রয়েছে। হিয়ার ইজ দ্য টিকিট। এই পার্কটা আমি প্রথমবার আসছি, গত 3বারে আমার এটা ভিজিট করার সময় হয়নি। ঢুকেই এখানে একটা ফুড কাউন্টার রয়েছে, আর এই হলো পুরো পার্কটা। And here is the best part, my Pookie with the view of Kanchenjunga. কেমন লাগছে কাঞ্চনজঙ্ঘা ভিউ? খুব ভালো, অসাধারণ। প্রথমবার দেখছি জীবনে এত বড় কাঞ্চনজঙ্ঘা। এখানে একটা ছোট্ট নার্সারি রয়েছে। আমার এটাও কেনার খুব ইচ্ছা আছে, ক্যাকটাসটা মারার জন্য। এখানে যাও বা বেঁচে থাকবে, বাড়িতে নিয়ে গেলে আরোই বাঁচবে না। নাইটিঙ্গেল পার্ক ঘুরে আমরা এখন যাচ্ছি ভুটিয়া মনাস্ট্রির দিকে। আমাদেরকে প্রথমে হেঁটে রাজভবন অবধি যেতে হবে, ওখান থেকে আমরা ম্যালের রোড ধরবো।
চিত্রক অনেকক্ষণ ধরে বলছিল এই ভুজিয়াটা খাবে। এটা কি মামা ভুজিয়া, আর এটা হলো ম্যাগি ভুজিয়া। কত টাকা দাম? 2 টাকা 5 টাকা। ওকে। হাঁটতে হাঁটতে আমরা অবজারভেটরি হিল অব্দি চলে এসেছি। এখান থেকে আজকে তো দারুণ কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। সি কি অসাধারণ। আমরা এখানে একটু কফি সেবন করে তারপরে এগোবো। হিয়ার ইজ আওয়ার কফি উইথ দ্য ভিউ অফ গ্রেট কাঞ্চনজঙ্ঘা। 3:40 বাজে। আমরা হাঁটতে হাঁটতে একদম প্রপার মলে চলে এসেছি। তো এই মল থেকে আমরা ডান দিকের এই রাস্তাটা ধরে নিচে নেমে যাব ভুটিয়া মনাস্ট্রি পৌঁছানোর জন্য। এই রোড ধরে চললে এই কয়টা সাইট সিইং করা যাবে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল দার্জিলিংয়ে আসলে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়িটা ভিজিট করার। আনফর্চুনেটলি এটা অনেক দিন ধরেই বন্ধ, সেজন্য ভেতরে ঢুকতে পারছি না। সো শুধু বাইরেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে পুরো হিস্ট্রিটা লেখা আছে। আর এই হলো দেশবন্ধু সংগ্রহালয়। (1925) সালের 16ই জুন এখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেহত্যাগ করেছিলেন। অলমোস্ট 4টে বাজতে চললো। আমরা মনাস্ট্রির থেকে আর মাত্র 200 মিটার দূরে আছি, কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ। মানে আমরা রীতিমতো এইভাবে নিচে নামছি, ওঠার সময় একদম ফেটে যাবে। ফাইনালি রিচড। বাপরে, এই মনাস্ট্রিটা হলো দার্জিলিংয়ের ওল্ডেস্ট মনাস্ট্রি। এটা সবাই ভুটিয়া মনাস্ট্রি নামেই জানে, বাট গুগলে এটা গাইডার্স নামে দেওয়া আছে। বিকেল 4টে বাজে। আমরা গাইডার্স ঘুরে এখন ব্যাক করছি। যেহেতু অনেকটা খাড়া চড়াই, সেজন্য এখানে 40 টাকা পার পার্সন হিসাবে বাইকের ব্যবস্থা রয়েছে। ওরা আপনাদেরকে চৌরাস্তা অবধি ড্রপ করে দেবে। ডাবল ক্যারি করছেন উনি। মল রোডের ওপরেই প্রচুর বাইকার স্কুটি রেন্টাল রয়েছে। তো আমরা কালকে যেহেতু স্কুটিতে করে ঘুরবো, আমরা আগে থেকেই এখানে বুক করে নিচ্ছি। আমি লাস্ট টাইম যখন দার্জিলিং ভিজিট করেছিলাম, সেই সময় যেই দোকান থেকে আমরা স্কুটি বুক করেছিলাম, আজকেও সেখান থেকেই করছি। ম্যাল রোডের একদম ওপরে রয়েছে গোল্ডেন টিপস, তার ঠিক পাশেই অ্যামিগোস ট্যুরস অ্যান্ড ট্রেডস। এখান থেকে আমরা এখন স্কুটি রেন্ট করছি। আমরা এন্টর্ক নিচ্ছি। এটা হলো 800 টাকা পার ডে, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আপাতত আমরা 500 টাকা দিয়ে বুক করছি, কালকে বাকি 300 টাকা দিব। আর একটা অরিজিনাল আইডি কার্ড আমাদেরকে এখানে জমা রাখতে হবে। তো এখন আমরা যাচ্ছি আমাদের আজকের নেক্সট ভিজিটিং পয়েন্ট, মহাকাল টেম্পল। এই মহাকাল মন্দিরের বৈশিষ্ট্য হলো এখানে হিন্দু আর বৌদ্ধ ধর্ম একসাথে পালন করা হয়। একদিকে যেমন এখানে স্তূপাও রয়েছে, তার পাশাপাশি এখানে শিব ঠাকুরের পুজোও করা হয়। শিব ঠাকুর ছাড়াও আরও আদার্স অনেক হিন্দু দেবদেবতার পুজো করা হয়। এখানে পূজিত হন কালী মাতা। এখানে একটা চর্টেনও রয়েছে। 4:30 বাজে। আমাদের মহাকাল টেম্পল ঘোরা কমপ্লিট। একটা গুফাও ছিল, যেটা কিনা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম, তো ওটা এবারে আর গেলাম না। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি আপনাদের ইচ্ছা হয় দেখে নিতে পারেন। আমরা পেছনের রাস্তা দিয়ে ব্যাক করছিলাম, সানসেটও হচ্ছে। তো চার্চটার কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে দেখিয়ে দিচ্ছি। পৌনে 5টা বাজে। আমরা হোটেলে ব্যাক করলাম। সানসেট হচ্ছে। আমাদের হোটেলে একটা জায়গা রয়েছে সানসেট কর্নার বলে, তো ওখানে বসে এখন আমরা একটু সানসেট এনজয় করব। সো হিয়ার ইজ দ্য সানসেট পয়েন্ট। ওয়াও, এখানে একটু বসি। স্যার, কেমন গেল আজকে আপনার প্রথম দিন দার্জিলিংয়ে? খুব ভালো গেছে। এত ঘুরছি যে আমার পাও জবাব দিয়ে দিয়েছে।
আগামীকাল তো আরও টর্চার হবে আপনার ওপর। কালকে তো বডির জবাব দিয়ে দেবে। খুব সুন্দর একটা সানসেট এনজয় করলাম। তো এখন আমরা যাব লাঞ্চ করতে, যেহেতু একদম 12টার দিকে আমরা খুব পেট ভরে খেয়েছিলাম, তো সেভাবে তো খিদে পায়নি। আমাদের এই রিসর্টের জাস্ট অপোজিটেই রয়েছে লিটল টিবেট, সেখানেও থাকার ব্যবস্থা রয়েছে, বাট আমরা ওটা রেস্টুরেন্টে এখন খেতে যাব। এই রিসর্টের ফার্স্ট ফ্লোরে বারও আছে, এখানে আমরা আজকে রাতে আসবো। আমাদের এই রিসর্টের উল্টো দিকেই বেশ কিছু হোটেল কাম রেস্টুরেন্ট রয়েছে। এখানে আছে দ্য সানডেক, তার ঠিক পাশেই রয়েছে লিটল টিবেট। এই হলো লিটল টিবেট রেস্টুরেন্ট। আমরা অর্ডার করলাম হলো একটা ফিশ ফ্রাই, একটা জিরা রাইস আর একটা চিকেন কারি। আমরা এখানে অনেক এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম যে টিবেটিয়ান কিছু ডিশ ট্রাই করব, বাট এখানে 6-7 মাস ধরে টিবেট ডিশ এখানে সার্ভ করা হচ্ছে না, বন্ধ রয়েছে, রিজন জানি না। তো আমরা সেজন্য ইন্ডিয়ান ফুডই অর্ডার করলাম। চলে এসেছে আমাদের ফিশ ফ্রাই উইথ কেচাপ, জিরা রাইস আর চিকেন কারি। খেলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যতটা হাইপ ছিল জায়গাটার ততটা ভালো না। ফার্স্ট অফ অল তো টিবেটিয়ান ফুড খাবো ভাবলাম, সেটা নেই, আর খাবারগুলো অত টেস্টি না, তো ওভারঅল অ্যাভারেজ খাবার ছিল। আমাদের হোটেল থেকে কি সুন্দর রাতের ঝলমলে দার্জিলিংয়ের ভিউ পাওয়া যাচ্ছে। খাওয়া দাওয়া করে রুমে ব্যাক করলাম। আমাদের লাঞ্চ করতেই অনেকটা দেরি হয়ে গেছে, তো ডিনার আমরা প্ল্যান করেছি সেভাবে কোনো হেভি মিল নেব না। রাত্রিবেলা আমরা একটু বার সেকশনটায় যাব, সেখানে কিছু স্টার্টার আর ককটেল বা মকটেল অর্ডার করে খেয়ে নেব। তো আজকের মতো আমাদের অল অ্যাক্টিভিটি ডান। সো ভিডিও এখানেই এন্ড করছি।